প্রমিস বলো না, প্রমিস। আমি জানতাম তোমার কেউ আছে। আচ্ছা বলো বলো, ভাইয়া কি করেন? তোমার সাথে পরিচয় কিভাবে? ওর পড়াশোনা শেষ, ওর বাবার বিজনেস আছে, সেটাই দেখে। আর আমার সাথে দেখা হয়েছিল ভার্সিটির এক বান্ধবীর মাধ্যমে। এরপর মাহিরার জোড়াজুড়িতে মালিহাকে ওর প্রেম কাহিনী বিস্তারিত বলতে হয়। সোনার মাঝ দিয়ে একজনের হাসির আওয়াজ যেন পুরো ঘটনাটাকে আরো রোমাঞ্চকর করে তোলে। মালিহা কথার মাঝে একটা দম নিতে গিয়ে ওকে এবার প্রশ্ন ছড়ে শৈলী, এটার কি? আচ্ছা আপু, ভাইয়া তোমাকে প্রপোজ কিভাবে করলো বলো তো? মালিহা হাসে দৃষ্টি নামিয়ে। সেই দিনটা চোখের সামনে ভেসে ওঠে স্পষ্টভাবে। আমাকে একটা রেস্টুরেন্টে প্রপোজ করেছিল ও। রেস্টুরেন্টের ছাদটা বুক করেছিল। আমি গিয়ে ডেকোরেশন দেখে অবাক। শেষে ও হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করেছিল, পুরো 100টা গোলাপ দিয়ে। সবার চোখ বড় বড় হয়ে যায়। 100টা গোলাপ? হুম। মাহিরার সামনে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরল। কংগ্রেটস আপু, ভাইয়া মনে হচ্ছে তোমাকে অনেক পছন্দ করেন। আই এম সো হ্যাপি ফর ইউ। ইতি পাশ থেকে প্রশ্ন তোলে। মালিহার মুখটা এখানে একটু ছোট হয়ে যায়। আসলে আমরা জানাতেই চাচ্ছি। সমস্যা হলো ওর বাবা দেশের বাহিরে ছিল বেশ কিছুদিন, তখন জানাতে পারেনি। এখন উনি ফিরেছেন, তবে এসেই অসুস্থ হয়ে পড়েছেন। একটু সুস্থ হলেই ও বলেছে জানাবে। তারপর আমি আব্বু আম্মুকে বলবো। হই হই লেগে যায় পুরো রুমটাতে। মালিহার খবরটায় হজম হতে সারা রাত লাগবে বোঝাই যাচ্ছে, তাই আর কারোর দিকে আগায় না ওদের আড্ডা। মাহিরা আর শৈলী একদিক দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। নিজেদের টার্ন আসলে কি বলতো কে জানে। পরদিন ছিল রবিবার। আজ বাসায় তেমন কাজ নেই, তাও মেহমান যেহেতু প্রচুর, তাই মালিহা, মাহিরা আর মেহরাব ভার্সিটি যাওয়ার পারমিশন পেল না। ওরাও খুশি মনে রয়ে গেল। বোরিং লেকচার শোনার থেকে কাজিনদের সাথে আড্ডা দেওয়া ঢের ভালো। তবে মিহরানের ছুটি নেই, মাত্রই 1 মাস হলো জয়েন করেছে। এখনই ছুটি চাইতে ভীষণ গায়ে লাগছিল ওর, তাই চায়নি। ওইদিকে শৈলীর তো ভার্সিটি যেতেই হবে, প্রোগ্রাম তো ওর বাড়ি না, তো ও কোন খুশিতে ভার্সিটি যাবে না? এই যুক্তি দেখিয়ে ওর মা ওকে পাঠাচ্ছে। শৈলী তখন ভেতর ভেতর হেসেছে। আসলেই ওর বাড়ির প্রোগ্রাম না এটা। মেহরানের রুমে রেডি হতে হতে শৈলী কয়েকবার চেক করেছে ফোন। না, মেহরানের কল আসেনি। এতক্ষণের হাসিটা মুখ থেকে মুছে গিয়েছে। তখনই রুমে ঢুকে মাহিরা। কি রে, তুই এখনো বের হসনি? ভাইয়া নিচে ওয়েট করছে তো তোর জন্য। শৈলী নিচের ঠোঁট বের করে উদাসীন নয়নে তাকায়। মাহিরা তা দেখে উদ্বিগ্ন হয়ে কাছে আসে। কি হয়েছে রে শৈলী, এরকম মন খারাপ কেন তোর? তোর ভাইয়া ভীষণ রাগ করে আছে আমার উপর। মাহিরা অবাক হয়ে বলে, কি বলিস? কেন রাগ করছে? আসলে দোষ আমারই। কি করিস তুই? আসলে গতকাল রাতে তোর ভাইয়া বলেছিল 1টার পরে 7 তলার ছাদে আসতে, কিন্তু আমাদের গল্প আড্ডার মাঝে আমি সিরিয়াসলি ভুলে গিয়েছিলাম বিষয়টা। সারা দিনের দৌড়াদৌড়িতে ফোনটাও চার্জে দিতে পারিনি, সেটাও বন্ধ হয়ে পড়েছিল। ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে গিয়ে দেখি 17টা মেসেজ আর 100 বার কল দিয়েছেন উনি। আমি হন্তদন্ত হয়ে ফোন দিলাম, রিং হলো, কিন্তু ওপাশ থেকে কেটে দিলেন। এরপর যতবারই ফোন দিয়েছি একই কাজ করেছেন তিনি, বারবার লাইন কেটে দিয়েছেন। মেসেজ করেছি, সেটা রিপ্লাইও দেননি। ভীষণ রেগে আছেন বোঝাই যাচ্ছে। মাহিরা হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল। ও, তাহলে এইসব ঘটছে? তাই তো বলি তোকে নিচে নামতে বলার জন্য ভাইয়া আমাকে কেন ফোন করছেন। এখন বুঝলাম। শৈলী অসহায় চোখে তাকায়। আমি এখন কি করি বলতো মাহি? মাহিরা 2 ঘাড় উঁচু করে কেয়ার না করার ভাব নিয়ে বলে, তোর স্বামী তোর উপর রাগ করছে, এখন তোকে কিভাবে মানাবি সেটা আমি কি জানি। আহারে আমার ভাইটা নিজের বউকে কাছে পাওয়ার জন্য গতকাল রাতে না জানি কতক্ষণ অপেক্ষা করছে, এখন রাগ তো করবি। শৈলী চোখ গরম করে বলে, তুই একটা কুটনি ননদ বুঝলি মাহি? মাহি হেসে ফেলে আবার বলে, শোনেন ভাবিজান, স্বামীদের রাগ বেশিক্ষণ থাকে না, তবে স্ত্রীদের রাগ কমানোর টেকনিক জানতে হয়, তবেই তারা সফল হয়। একা যাচ্ছিস, দুজন আবার একসাথেই ফিরবি, এইটুকু সময়ে ভাইয়ার রাগটা ভাঙিয়ে ফেলিস, এটাই সুযোগ বুঝলি। কিভাবে ভাঙাবো?
সেটা আসলে আমি বলতে পারবো না, তবে তুই নিজেই বুঝে যাবি। আই এম শিওর। এবার আর ভাইয়ার রাগ না বাড়িয়ে বের হ, যা নিচে। আল্লাহর নাম নিয়ে শৈলীও বের হয়। আজ কি আছে কপালে কে জানে। পারবে তো স্বামীর অভিমান ভাঙাতে, হবে তো সফল। দৌড়ো দৌড়ো বুকে নিচে নামে শৈলী। ভেতর ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেটা ভয় না, কিছুটা অপরাধবোধ, কিছুটা নার্ভাসনেস মিলিয়ে কেমন একটা যেন অনুভূতি, বোঝানো ভীষণ মুশকিল। লিফট থেকে বের হয়ে এইদিক ওইদিক তাকায় শৈলী। কোথাও মেহরান বাবুর গাড়িটা না দেখে বিচলিত হয়। মনটা দমে যায় হুট করে। মেহরান ওকে ছাড়াই চলে গেলেন? এত রাগ করেছেন ওর ওপর? এইসব 7-5 ভাবতে ভাবতেই বেসমেন্ট থেকে গাড়ি ওঠার শব্দ আসে। মুহূর্তে শৈলীর সামনে এসে দাঁড়ায় মেহরানের গাড়িটা। শৈলী আপনাতেই এক পা পিছিয়ে যায়। হালকা ঝুঁকে ড্রাইভিং সিটে মেহরানকে একবার পরখ করে। মুখ শক্ত হয়ে ত্বক টান টান হয়ে আছে, দৃষ্টি টেকানো সোজা সামনের দিকে। শৈলী কোনো উচ্চ বাচ্চা না গিয়ে নিজেই পাশের সিটের দরজা খুলে ঢুকে পড়ল। বসে সিট বেল্টটা লাগিয়ে পাশ ফিরে মুখ খুলল। শুনো। কিন্তু প্রথম শব্দ পূরণের আগেই বন্ধ হয়ে গেল কথা। মেহরান ঝড়ের গতিতে স্পিড তুলে গাড়ি ছেড়েছে। শৈলী সাথে সাথেই মুখে কুলু পাটে। ভীষণ রেগে আছে তার প্রেমিক পুরুষ। এখন কিছু বললেই কাঁচা চিবিয়ে খাবে ওকে। তার থেকেও এখন চুপই থাক, সময় যায়। এক পর্যায়ে ভার্সিটির গলিতেও ঢুকে পড়ে গাড়ি। এই মুহূর্তে একটু বিচলিত হয় শৈলী। ক্যাম্পাসে ঢুকে গেলে আর সম্ভব হবে না মানুষটাকে মানানো। যা করতে হবে এক্ষুনি। শৈলী বুক ভরে শ্বাস নিয়ে পাশ ফেরে, কণ্ঠে আদরের বন্যা ভাষায়, আপনি আমার উপর খুব রাগ করেছেন, তাই না? মেহরানের চোয়াল আরো শক্ত হতে দেখে শৈলী। শুকনা ঢোক গিলেও, আই এম রিয়েলি সরি। আসলে মালিহা ইতি আপুদের সাথে গল্প করতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম। ভালো, ননদের সঙ্গে থাকো, স্বামীর আর কি দরকার। শৈলী ভেতর ভেতর একদম দমে যায়। মেহরানের বলা কথাটা আহ্লাদি মনে হলেও কতটা কঠোর রূপ নিয়েও বলছে তার শুধু শৈলীই জানে। আপনাতেই নিজের হাত মেহরানের উরুর উপর রাখা বাম হাতে গলিয়ে দিল। আমাকে এবারের মতন মাফ করা যায় না, আর করবো না এরকম প্রমিস। এত আদুরে কণ্ঠেও কঠিন পুরুষটা মন বিন্দুমাত্র গলল না। ইতিমধ্যে ক্যাম্পাসেও প্রবেশ করেছে গাড়ি। মেহরান এক সাইডে গাড়ি থামিয়ে সামনে তাকিয়ে কঠোর সুরে প্রশ্ন করল। ক্লাস কয়টায় শেষ? মিনমিনে গলায় পাশ থেকে উত্তর আসে, 3:30টায় আপনার সাথে লাস্ট ক্লাস। আমি ঠিক 3:45টায় পার্কিং থাকবো, চলে আসবা। ব্যাস, এটাই শেষ বাক্য বের হলো মেহরানের মুখ থেকে। এবং এখানকার জন্য এটাই যে ইতিবাক্য তা বুঝতে শৈলীর ভুল হলো না। মুখটা ভার করে শেষবার মেহরানের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামলো। শৈলী সরে দাঁড়াতেই মেহরান গাড়ি নিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল। শৈলীর এখন রীতিমতো কান্না পাচ্ছে। নিজেকে মন ভরে কষল কতক্ষণ। তুই একটা বড় মাপের অকামের ঢেকি। ধুর, কালকে ওই আড্ডায় এত মনোযোগ দেয়াটাই ঠিক হয়নি তোর। যেখানে নিজের প্রেমেই নড়বড়ে অবস্থায় এখানে তুই বসছিস অন্যের প্রেম গাথা শুনতে। হ্যাঁ, ওনার রাগ হওয়াটাই জায়েজ আছে। ভীষণ রকমের মন খারাপ নিয়ে শৈলী ক্যাম্পাসে ঢোকে। নিজের ডিপার্টমেন্টের মূল ফটকেই দেখা হয় প্রীতি আর কেয়ার সাথে। ওদেরকে বিয়ের বিষয়টা বলা হয়নি। আর কেয়া প্রীতি দুজনেরই হাসিমাখা জলজল মুখোদয় দেখে শৈলী নিজের কষ্টগুলো চেপে যায়। শৈলীকে দেখে চিৎকার দিয়ে কাছে আসে কেয়া। শৈলু, বিশাল নিউজ আছে। শৈলী অবাক চোখে তাকানোর মধ্যে দিয়ে প্রীতি লাজুক মুখে এসে দাঁড়ায় পাশে। ওকে দেখে শৈলী আরো বিভ্রান্তিতে পড়ে। কি ব্যাপার প্রীতি, তোর গাল এরকম টমেটোর মতো লাল হয়ে আছে কেন? প্রীতি মাথা আরো নুইয়ে ফেলে। কেয়া ওর হয়ে উত্তর দেয় তৎক্ষণাৎ, লাল হবে না আবার, না হয়ে যাবে কই। ম্যাডাম গত পরশুদিন প্রপোজাল পেয়েছেন তার পছন্দের মানুষের থেকে। বুঝছিস অবস্থা শৈলু? নাও শি ইজ অফিশিয়াল ইন এ রিলেশনশিপ। শৈলী খবরটা শুনে চোখ বড় বড় করে হেসে দেয়। অতিরিক্ত খুশির চোটে জাপটে ধরে প্রীতিকে। কংগ্রাচুলেশনস দোস্ত, এটা তো বিশাল খবর। আই এম সো হ্যাপি ফর ইউ। কিভাবে করলো প্রপোজ? আচ্ছা আগে বল ওনার নাম কি? প্রীতি লাজুক হেসে বলে, ওর নাম শাফকাত। ওকে, ভাইয়া কি করেন? ফ্যামিলি বিজনেস আছে ওদের। ভালো ভালো। এবার বল কিভাবে প্রপোজ করলো তোকে? ফুল ডিটেলস বলবি, কোনো কিছু বাদ দিবি না প্রীতি।
শৈলী আর কেয়ার উত্তেজনা দেখে প্রীতি লজ্জায় ধাতস্থ হয়। বান্ধবীরা যে এভাবে ওকে নিয়ে মেতে উঠবে ও আগে বুঝতে পারেনি। ওদের সাথে আর না পেরে শেষ পর্যন্ত বর্ণনা দেয় ও। শুক্রবার মানে পরশুদিন ও আমাকে ফোন দেয় দেখা করার জন্য, একটা রেস্টুরেন্টে আসতে বলে। আমিও চলে যাই সেখানে। 3 তলায় উঠে দেখি কেউ নেই। ওপেন স্পটটা পুরাই জনমানব শূন্য। ভুল জায়গায় এসেছি ভেবেই যখনই ছাদ থেকে বেরোতে যাব, ঠিক তখনই মাঝখানের অংশে আলো জ্বলে উঠে। আমি তখন তাকিয়ে দেখি ও ঠিক সেখানটায় হাঁটু গেড়ে বসা, হাতে অনেক বড় একটা ফ্লাওয়ার বুকে। দুই বান্ধবীদের উল্লাসিত চোখে দৃষ্টি দেয়, তারপর দম নিয়ে আবার শুরু করে। জানিস, আমি না তখন আসলেই দিশাহারা হয়ে পড়েছিলাম। আগাবো না পেছবো কিছুই বুঝতে পারছিলাম না। এরকম করে ও আমার জন্য কিছু অ্যারেঞ্জ করবে আমি ভাবতেই পারিনি। কেয়া মাঝখান থেকে উত্তেজিত স্বরে কথা বলে ওঠে। আমি এখান থেকে চিন্তা করে মনের ভেতর প্রজাপতি উড়া ভাবনা করছি রে প্রীতি। তোর তখন না জানি কেমন লাগছিল। এত রোমান্টিক ভাইয়া, ওয়াও। তারপর কি হলো জলদি বল। প্রীতি হেসে দিয়ে আবার নিজের বৃত্তান্ত শুরু করলো। যাই হোক, আমি আগালাম এক পা করে। ওর কাছে গিয়ে দাঁড়াতেই আমার চোখের দিকে তাকিয়ে আমাকে ওর মনের কথা প্রকাশ করলো। বিশ্বাস কর দোস্ত, আমি তখন এই দুনিয়ায় ছিলাম না। পিছনে সফট একটা মিউজিক চলছিল আর সাথে বইছিল মৃদুমন্দ বাতাস। এসবের মাঝে এত মায়াবী মুহূর্ত সৃষ্টি করেছিল যে আমার কল্পনার বাইরে ছিল। শৈলী এবার প্রশ্ন তোলে। তুই তখন কি করলি? তোর রিয়াকশন কি ছিল? হ্যাঁ বলে দিছিস তখনই? প্রীতি আবার লাজুক হেসে বলে, আমি কিছু বলতেই পারি নাই জানিস। আসলে বলার মতন আমার অবস্থাই ছিল না তখন। এত কিছু একসাথে আমাকে বাকরুদ্ধ করে ফেলেছিল। শুধু ওর হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিয়েছি। আই গেস সেটা তাও উত্তর পেয়ে গিয়েছে। দুই পাশ থেকে শৈলী আর কেয়া প্রায় একসাথে জড়িয়ে ধরে প্রীতিকে। খুশিতে আত্মহারা দুইজন আবার ওকে শুভেচ্ছা জানায়। কেয়া তখন বলে, প্রীতি ফুলগুলো পরে কি করছিলি? বাসায় তো নিশ্চয়ই নিয়ে যেতে পারিস না, তাই না? মাথা খারাপ তোর? 100টা গোলাপের বুফে বাসে নিতাম কেমনে? ওকেই তো পরে ফেরত দিয়েছি। প্রথমে একটু কষ্ট পেলেও বিষয়টা বুঝে আর কিছু বলেনিও। 100টা গোলাপ? ওরে বাবা, ভাইয়া দেখে সেই রকম রোমান্টিক রে। কেয়া প্রীতি এগুলো নিয়ে হাসলেও শৈলী কিছুটা থমকে যায়। কেন যেন মনে একটা আজব খটকা লাগে। নিজের ভেতরে অবাক হওয়া হাসি হাসেও। কি ব্যাপার, আজকাল স্টুডেন্ট বুক করে 100টা গোলাপ দিয়ে প্রপোজ করার কোনো ট্রেন্ড চালু হয়েছে নাকি? হ্যাঁ, কালকে মালিয়া হাপুর প্রপোজালও শুনলাম, আজ প্রীতিরটা কেমন হুবহু মিল যাচ্ছে। এই শৈলী, কি চিন্তা করছিস? শৈলী বাস্তবে ফিরে বলে, না কিছু না, তোরা কি বলছিলি? কেয়া দুষ্টুমির দৃষ্টিতে তাকিয়ে বলে, বলছিলাম যে আমারও হলো, প্রীতিরও হয়ে গেল। এখন শুধু তুই বাকি। তুই তোর ওই বোরিং সিঙ্গেল লাইফ থেকে বের হয়ে এখন একটা রিলেশনে আয় বান্ধবী। শৈলী ঠোঁট টেপে। মনে মনে ভীষণ হাসি পায় ওর। হায় রে দোস্ত, তোরা তো জানলি না এখনো যে তোদের চ্যাপ্টার পড়ার আগেই আমি পরের চ্যাপ্টারে চলে গিয়েছি। বয়ফ্রেন্ড না, স্বয়ং স্বামী মহোদয় আমার সিঙ্গেল লাইফটাকে ডাবল করে দিয়েছে। এখন এনাকে আর মানাবো কিভাবে, সেই তরকিবটাই মাথায় আসছে না। ততক্ষণে প্রথম ক্লাসের সময় হয়ে যাওয়াতে শৈলী সবাইকে তাড়া দেয়। ওদের আলোচনার আপাতত ওইখানেই ইতি টানতে হয়। দিন গড়িয়ে দুপুর হয়। শৈলীরা লাঞ্চ করে আবার ক্লাসের দিকে ফিরছে। এখন মেহরানের ক্লাস। সেই যে গাড়িতে শেষ দেখলো আর দর্শন হয়নি মানুষটার। একদিকে তাকে দেখার উত্তেজনা, অন্যদিকে তাকে মানানোর টেনশন। দুটো মিলিয়ে শৈলীর শরীরের অনুভূতিগুলো রীতিমতো ঘুরপাক খাচ্ছে। ক্লাসে তাইও বেশ চুপচাপ ছিল, বান্ধবীদের সাথে আড্ডায় যোগ দিচ্ছিল না। তখনই তথস্থ পায়ে মেহরান ক্লাসে প্রবেশ করলো। ওকে দেখে সবাই ওঠাতে শৈলীও উঠল। মেহরান একবার সবাইকে দেখে বসতে বলে সোজা পড়ানো শুরু করলো। শৈলীর দিকে তাকালোই না। শৈলীর মনটা ডুব দিল মন খারাপের নদীতে। এই পাহাড় সম অভিমান গলায় কেমনেও। পুরো ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করে মেহরান একধারে পড়িয়ে গেল। মাঝে মাঝে যখনই স্টুডেন্টদের বোঝানোর জন্য মুখ তুলেছে, শৈলীর সাইডে ভুল করেও তাকায়নি। অনেকবার উৎসুক শৈলীও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। মেহরান প্রশ্ন করলেও হাত তুলেছে উত্তর দেওয়ার জন্য, কিন্তু সবই বিফল হয় একে একে। মেহরান দেখেই না শৈলীর প্রচেষ্টা।
ক্লাস শেষে মেহরান প্রস্থান করতেই সবাই বলাবলি করা শুরু করলো মেহরানের মেজাজের ব্যাপারে। সবার কাছে স্পষ্ট ছিল ওর রাগী ভাবটা। শৈলীও শুনেছে মেয়েদের বলতে, দেখ গিয়ে স্যারের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই বেচারা মেজাজ গরম। আরে না, স্যারের কোনো গার্লফ্রেন্ড নেই। বলছে তোকে? এত সুদর্শন পুরুষ আবার সিঙ্গেল থাকে নাকি? অবশ্যই আছে কেউ। না রে, আমি খোঁজ নিয়েছি, কেউ নাই। আর স্যার দেখতে সুন্দর এটাতে নো ডাউট, কিন্তু যে ধরনের একজন রোবট তিনি, তাতে তার গার্লফ্রেন্ড থাকাও সন্দেহে পারে। এরকম রকচটা গম্ভীর আনরোমান্টিক মানুষের সাথে কেমনে কেউ জীবন কাটাবে বলতো? শৈলী সব শোনে আর মনে মনে লজ্জায় হাসে। গত 2 দিনের ওদের একান্ত কাটানোর সময়গুলোর চিত্র ভেসে ওঠে চোখের পর্দায়। ইস, মেয়েগুলো জানতেই পারবে না কখনো কোন প্রকৃতির রোম্যান্টিক মানুষ এই মেহরান হাসান। নামটা মাথায় আসতেই টনক নড়ে শৈলীর। ঝট করে হাত ঘড়ির দিকে তাকায়। আয় হায়, মেহরান না ওর জন্য পার্কিং লটে ওয়েট করবে বলেছিল। আর মাত্র 5 মিনিট বাকি, আর শৈলী এখানে বসে বসে অন্যের কথা গিলছে। আবার সেম ভুল। ধ্যাত শৈলী, তুই একটা গবেট। শৈলী তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে কোনো মতে বান্ধবীদের বাই বলে দৌড় দেয়। কেয়া আর প্রীতিকে রেখে রুম থেকে ঝড়ের গতিতে বের হয়। পার্কিং লটে যাওয়ার লিফটে চাপ দিতে অপেক্ষারত শৈলী নিজের চিন্তায় ডোবে। বাসায় যাওয়ার পথে যেভাবেই হোক মেহরানের মন গলাতেই হবে, না হলে আজ প্রোগ্রামের ব্যস্ততায় আর সময় মিলবে না। লিফট খুলতে মেহরানকে সামনে দেখে হোঁচট খায় শৈলী, তবে মনে মনে আবার স্বস্তিও মেলে। যাক, মানুষটাও এখনই নামছে, ও লেট করেনি। শৈলী ঢুকতেই মেহরান লিফটের বন্ধ হওয়ার বাটনে চাপ দেয়। কিছুটা দূর থেকে একজন আসছিল, কিন্তু তার আসার আগেই বন্ধ হয়ে যায় লিফট। শৈলী মুচকি হাসে। চলো, এটা অন্তত ভালো যে মেহরান ওদের দুইজনের মাঝে তৃতীয় কাউকে লিফটে ঢুকতে দেয়নি। নিজেদের প্রাইভেসি মেনটেন করেছে। রাগ করলেও সম্পর্কের প্রাধান্যটা ঠিকই আছে। শৈলী এবার আগ বাড়িয়ে মেহরানের হাত ধরে পুরুষালী তালুতে নিজের পুরো কবজি ডুবিয়ে দেয়। মেহরান ঝট করে পাশে তাকায়, নিজের হাতের দিকে, তারপর শৈলীর দিকে, আবার হাতের দিকে, তারপর সেই একই গতিতে হাত ছাড়িয়ে নেয়। শৈলী ঝটকা খায় এতে। ও ভেবেছিল হয়তো মেহরান হাতটা ধরতে দিবে, অন্তত না, তাও দিল না। আচ্ছা জ্বালাতো। লিফট থেকে নেমে মেহরান সোজা গাড়ি আনতে চলে গেল। 5 মিনিটের মাথায় গাড়িটা এনে শৈলীর সামনে দাঁড় করালো। ক্যাম্পাস ছেড়ে বের হতেই আবার শৈলী মেহরানের হাত ধরল। এবার শুধু ধরল না, একেবারে টেনে নিয়ে রাখলো নিজের কোলের মাঝে। মেহরান অবাক চোখে ওকে দেখে আবার দ্রুত সামনে তাকায়। আরে করছোটা কি? হাত ছাড়ো। একদম না, আজকে এই হাত ছাড়বো না আমি। আরে তো গাড়ি কি করে চালাবো আমি? এক হাত দিয়েই তো চালাচ্ছেন, সেটাই করেন। কি বাচ্চামো করছো শৈলী? হাত না ছাড়লে আমি গিয়ার কি করে শিফট করবো? আপনি এখন সোজাই যাবেন, তো গিয়ার শিফট করা লাগবে না। আর এটা বাচ্চামো হলে হবে, তবু আমি হাত ছাড়বো না যতক্ষণ না আপনি বলবেন যে আপনি আমাকে মাফ কখন করবেন। অ্যাটলিস্ট আপনাকে সরি বলার একটা চান্স তো দিন। ভুল হয়েছে মানছি তো, তাই বলে আমার জান নেবেন নাকি? এত কথা এক নাগারে বলে শৈলী দম নেয়। পুরো গাড়ি জুড়ে বিরাজ করে একদম নিস্তব্ধ পরিবেশ। মেহরান একবার শান্ত চোখে নিজের স্ত্রীকে দেখে নেয়, তারপর আবার মন দেয় ড্রাইভিংয়ে। আমি রাগ করিনি, ছাড়ো তো এখন। এটা আপনার মুখের কথা, তা না হলে এতক্ষণে আমার আঙুল আপনার আঙুলের ভাঁজে গলে যেত। আপনি এখনো রাগ আমার উপর। ততক্ষণে নিজেদের বাসার গলিতে প্রবেশ করে ওদের গাড়ি। সময় ফুরিয়ে গেছে দেখে শৈলীর ভীষণ মন খারাপ হয়ে যায়। হাত ছেড়ে দেয় ও মেহরানের। লিফটের কাছে এসে গাড়ি থামাতেই শৈলী নেমে দরজা বন্ধ করতেই জানালা নামে। শৈলী থমকে যায় পেছনের ডাকে। স্বামীর অভিমান ভাঙানোর কৌশল স্ত্রীদের জানাই থাকে, একটু মাথা কাটালে সেটা খুঁজে পাওয়া এতটা কঠিন কিছু নয়। হকচকানো শৈলীর বোঝার আগেই জানালা আবার উঠে যায়। বদ্ধ জায়গায় আওয়াজ তুলে গাড়িটা চলে যায় বেসমেন্টের দিকে। হাসান পরিবারে বিকেল নামে আজ খুব দ্রুত। ওদের এরিয়ার ভেতরেই একটা ছোট কনভেনশন হলে আজ ওদের অনুষ্ঠান। কিন্তু ওদের অনুষ্ঠান কিন্তু ছোট করে হচ্ছে না, প্রায় 600 লোকের আয়োজন। মাহিবার মেহরাব প্রায় দুপুর 12টার পর থেকেই বাবুজিদের সাথে তদারকিতে লেগে আছে। মেহরান বাসায় ফিরে নামাজ পড়ে একদম রেডি হয়ে চলে গেছে ওখানে। নিজে উপস্থিত থেকে ভাইদের ফ্রি করে দিয়েছে রেডি হবার জন্য। মাহিরা আর মালিহাকে ভয়ঙ্কর রকমের সুন্দরী দেখাচ্ছে। শৈলীর আইডিয়াটা আসলেই জমেছে, লেহেঙ্গাতেই মানিয়েছে ওদের। ঝুমা আজ একটা ফিউশন পরেছে, দেখে আনারকলির কামিজের মতন হলেও আসলে পরেছে ও গাউন।
বুকের নিচ থেকে পা পর্যন্ত পুরোটাই ঢোলা, টান খাওয়ার সম্ভাবনাই নেই। আফিয়া বুদ্ধি করে বানিয়ে দিয়েছেন এটা। কিছুক্ষণ পর শৈলীও ওদের সাথে যোগ দিল। টিয়া আর কালো কম্বিনেশনের লেহেঙ্গা গাউনটাতে এত মানিয়েছে ওকে, উপস্থিত একটা মানুষও না প্রশংসা করে পারল না। এই ড্রেসটার জন্য মাকে মিথ্যে বলতে হয়েছে ওকে। বলেছে মেহরানের সাথে ওই দোকানে মানি ব্যাগ খুঁজতে গিয়ে এটা পছন্দ হয়ে গিয়েছিল বলে কিনে ফেলেছে। মা শুনে আর কিছু বলেননি। এশার আজানের আগে আগে ঝুমাকে নিয়ে সবাই প্রোগ্রামে হাজির হলো। শৈলী এসে এপাশ ওপাশ খুঁজে চলেছে মেহরানকে। বিরক্ত হচ্ছে ও। আরে গেল কই মানুষটা? তখনই গাঢ় সবুজ ফর্মাল শার্ট আর কালো প্যান্ট পরে ওর সামনে প্রকট হয় মেহরান। শৈলী নিজেকে কি দেখবে? মেহরানকে দেখে ওর চক্ষু চড়ক গাছ। এত বেশি হ্যান্ডসাম লাগছে মানুষটাকে। চুলটা সুন্দর করে জেল দিয়ে সেট করা, হাতে বড় ডায়ালের ঘড়ি আর শরীরে মাদকময় পারফিউমের ঘ্রাণ। শৈলী আপনাতেই চোখ বন্ধ করে ফেলে। ওর ঠোঁট শুকায়, একটু পর গলাও। মেহরান শৈলীর সামনে দাঁড়ালেও কথা বলছে মালিহার সাথে। একবার দেখেছে ওকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়েছে, কিন্তু অতটুকুই। শৈলী মাথা নোয়ায়। বিকালের মেহরানের শেষ কথাটা নিয়ে বাসায় এসে অনেক ভেবেছে ও। একসময় পেয়েওছে খুঁজে। মেহরান চলে যাওয়ার পর শৈলী মাহিরাকে কোনোই ধরে টানে। মাহি, আমার জন্য একটা কাজ করে দিবি? কি কাজ? শৈলী কানের কাছে কিছু একটা ফিস ফিস করে বলে। শুনে মাহিরা ভাব নেয়। আমি তোমাদের ভালোবাসার পয়রা হয়েছি, তাই না? তোমাদের কথাবার্তা আদান প্রদান করি শুধু। সকালে ভাইয়া পাঠাইছে তোর কাছে, এখন আবার তুই পাঠাচ্ছিস ভাইয়ার কাছে। বাহ! শৈলী মিনমিন করে বলে। এমন করিস কেন বোন? তোর ভাইকে মানানোর কৌশল পেয়ে গেছি আমি, এখন একটু হেল্প কর না। মাহিরা উৎসুক হয়ে প্রশ্ন করে বলে, এই কি কৌশল রে? কি কৌশল বল না। শৈলী লজ্জায় চোখ বড় করে মাহিরার কাঁধে আলতো চাপড় দেয়। তোর এসব শুনতে হবে না, আগে তন্ময় ভাইকে বিয়ে কর, তারপর বলবো। এখন আমার উপকারটা করে দে না বোন। মাহিরা খিলখিলিয়ে হাসে, তারপর চোখের ইশারায় শৈলীকে আশ্বস্ত করে মেহরানের কাছে শৈলীর বার্তা সহি সালামতে পৌঁছে যাবে। মালিহার সপ্তম কলে তুরিন ফোন ধরেছে। ও চলে এসেছে প্রায় শুনে মালিহার স্বস্তি হয়। এই মেয়েকে আজ এখানে আনতে মালিহার যে কত কাঠখড় পোড়াতে হয়েছে ওই জানে সেটা। তুরিন গাড়ি থেকে নামে ভারাক্রান্ত মুখে। গতকাল যেই হালে গিয়েছে আজ ওর আসার কোনো কারণই ছিল না, কিন্তু এসেছে কারণ ও নিজে থেকেই আজ যাচাই করবে সত্যটা। গতকাল যা দেখেছে ও সেটা প্র্যাকটিক্যাল আসলে কিছুই ছিল না। ওর মনে হয়েছে মেহরান শৈলী সম্পর্কে জড়িয়েছে, কিন্তু আসলে এটা সত্যি কি না তা তো জানে না ও। সেটাই আজ জানবে। হলে ঢুকেই তুরিন একজনকে খুঁজল, তবে সেটা মালিহা না। কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে আগালো। মাহিরা? মাহিরা এক কাজিনের সাথে কথা বলছিল। ডাক শুনে ফিরে তাকায় পেছনে। তুরিন আপু, কেমন আছো? কখন এলে? এই তো মাত্র। আপুকে খুঁজছো? এখানেই ছিল তো। না, মালিহাকে পেয়েছি, দেখা হয়েছে। তোমার সাথে আসলে কথা ছিল একটু। মাহিরা অবাক হয়ে বলে, হ্যাঁ বলো। তোমার ওই যে বান্ধবীটা আছে না, শৈলী নাম মনে হয়, আমাদের সাথে শপিংয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, শৈলী। হ্যাঁ, আচ্ছা, ও দেখতে খুব সুইট। ওর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? কোনো রিলেশন কিছু জানো? মাহিরা ঢোক গিলে এই সারসে তুরিন আপুকে কিছু বলবে সেটা মালিহা আপু পর্যন্ত যেতে সময় লাগবে না। আর আপু শৈলী আর মেজো ভাইয়ার ব্যাপারে জেনে গেছে, এটা মেজো ভাইয়া জানলে ওকে আস্ত রাখবে না। না আপু, ওর কোনো পছন্দ নেই। কিন্তু তুমি হঠাৎ ওর ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? তুরিনের সারা গা চনমনিয়ে ওঠে খুশিতে। মাহিরা আর শৈলী খুবই ক্লোজ। যদি মাহিরা বলে শৈলীর কেউ নেই তাহলে সেটা বিশ্বাস করাই যায়। তেমন কোনো কারণ নেই মাহি, আসলে মেয়েটা খুব সুইট দেখতে তো, তাই এমনিতেই জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, প্রোগ্রাম এনজয় করো, আমি মালিহার কাছে যাই। ওখান থেকে সরে এসে তুরিন পারলে একটা লাফ দেয়। গলার পাথরটা নেমেছে। এখন মেহরানকে নিয়ে ওর কোনো টেনশন নেই। মেহরান ওরই হবে। পুরোটা প্রোগ্রাম শৈলী আর মেহরানের কোনো কথা হয়নি। মাহিরা এসে জানিয়েছে যে ওর বার্তা পৌঁছানো হয়েছে মেহরানের কাছে। মেহরান শুনেছে পুরোটুকু, কিন্তু কোনো উত্তর দেয়নি। শৈলী এটাতে একটু মন খারাপ করায় মাহিরা আশ্বস্তি দিয়েছে যে চুপ থাকা সম্মতির লক্ষণ। এদিকে তুরিনও আজ কোনো সুযোগই পায়নি মেহরানের সাথে কথা বলার। আত্মীয় দিয়ে ঘেরা মেহরানের ধারে কাছে ঘেঁচতেও পারেনিও, এমনকি সালামটাও দেওয়া হয়নি। তবে তাতে তুরিনের মন খারাপ লাগছে না।
আজ না হোক সামনে তো কথাবার্তা হতেই থাকবে, তাও আবার একান্তে। সব মেহমান যেতে যেতে প্রায় মধ্যরাত পার হয়েছে। বাড়ির নারী সদস্যরা আর থাকার মেহমানরা 11:30টার পরেই চলে এসেছে। শুধু বাসার ছেলেরা সব র্যাপ আপ করার জন্য রয়ে গেছে। শৈলী বাসায় এসে আগে নিজের রুমে গিয়েছে। প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে ছুটে গিয়েছে 7তলার ছাদে। সেই জিনিসটা এক কোণায় রেখে তারপর 6তলায় মেহরানের রুমে এসেছে। হালকা পাতলা ফ্রেশ হয়ে আবার ছুটেছে ছাদে, কেউ আসার আগেই। রাত প্রায় 1টা। মেহরান পা রাখলো ছাদে তখন। মৃদুমন্দ বাতাস ছেড়েছে চারিপাশে, শীতল একটা পরিবেশ। শরীরের সাথে লেগে থাকা শার্টটাও কিছুটা চনমনিয়ে উঠল যেন। ভালো লাগলো হাওয়াটা। মেহরান ছাদের মাঝামাঝি এসে আশেপাশে তাকালো। শৈলুকে দু চোখে খুঁজে পেল না। হঠাৎ পেছনে কিছুর অস্তিত্বের আভাস পায় মেহরান। ঘুরে দেখতে যাবে তার আগেই একজোড়া কোমল হাত পেছন থেকে সামনে আসে। ওর পিঠ ছুঁয়ে সামনে টেনে বুকের ওপরে এসে অবস্থান করে। এক মুহূর্ত পরেই মেহরান ওর পিঠে ছোঁয়া পায় কারো মসৃণ ত্বকের। সাথে সাথেই চোখ বন্ধ হয়ে আসে ওর। অজানা এক আরাম ঘিরে ধরে চারপাশ দিয়ে। কিছুক্ষণ এইভাবেই সময় স্তব্ধ হয়ে যায়। দুই মানবী নিজেদের নিঃশ্বাসের সুর শুনতেই ব্যস্ত থাকে। দুজোড়া চোখ বন্ধ হয়ে এক আরেক দুনিয়ায় পাড়ি জমায়। তারপর মেহরান একপাশে ঘাড় ঘোরায়, শুধু চোখ নিচে নামিয়ে মুখ খোলে। মাহি বলল তুমি আমাকে এখানে আসতে বলেছ, কোনো বিশেষ কারণ? শৈলী মুখে কিছু বলে না, তবে মাথা ওপর নিচ ঝাঁকায়। মেহরানের পিঠে সেই অভিব্যক্তির অনুভূতি ঘটে। বলো কেন আসতে বললে? সরি। নিশ্চয়ই এটা বলার জন্য ডাকুনি? এটা তো সকালেই শুনেছি। নতুন কিছু বলা থাকলে বলতে পারো। সে তো অনেক কিছু বলার। শুনছি। শৈলী একটু পায়ের পাতা ওঠায়, নিজেকে চেষ্টা করে মেহরানের কান পর্যন্ত নিয়ে আসতে। মিস্টার মিহরাম হাসান, আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার সাথে এই রাতটা থাকতে চায়। আপনাকে পুরো সময়টা নিজের মতো করে পেতে চায়। দেবেন আজ এই রাতটা আমাকে? সরল স্বীকারোক্তি, সরল অনুমতি, কিন্তু অর্থ বিশাল, অর্থ জটিল। মেহরান তড়াক করে ঘুরে দাঁড়ায়। শৈলীর অবাক চোখ জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে। কি বললে তুমি? আবার বলো। শৈলী হক চকায়। ভুল কিছু করল নাকি? কি বললাম? আপনার সাথে রাতটা কাটাতে চাই তাই বললাম। আড্ডা দিব, গল্প করব। কেন, আপনার সমস্যা আছে? মেহরানের গম্ভীর মুখে খুব আস্তে করে কিন্তু অনেক বড়সড় একটা হাসি ভাঙল। শৈলীকে পুরোপুরি অবাক করে দিয়ে হো হো করে হেসে ফেলল। শৈলী আগামাথা কিছুই বোঝে না। লোকটা কি পাগল হয়েছে নাকি? এই কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? কি হলো বলুন না। মেহরান অনেক কষ্টে হাসি থামায়, তারপর দৃষ্টি স্থির করে শৈলীর ওপর। বাঁকা চোখের চাহনি দেখে শৈলী একটু নার্ভাস বোধ করে ওঠে হঠাৎ। তবে নিজের অনুভূতি প্রকাশ করার আগেই হ্যাচকা একটা টান খায়। পরমুহূর্তে মেহরানের বাহুবন্ধনে আবদ্ধ পায় নিজেকে। চোখ ওপরে তুলতে আবার সেই নেশালো চোখের দেখা মেলে। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আর কণ্ঠ খাদে নামিয়ে মেহরান প্রশ্ন ছড়ে, আমার সঙ্গে রাত কাটাবা? শৈলী প্রথমে ধরতে পারে না। এখানেই কাটাবা? হ্যাঁ। আমার সঙ্গে রাত কাটানো মানে বোঝো? এবার শৈলীর চোখ বড় হয়। মেহরানের দুষ্টুমি বুঝতে পেরেছে ও। ওর কথার কি অর্থ বের করেছে মানুষটা। হায় আল্লাহ, ওকে এরকমভাবে কিছু বলেছে নাকি? শুধু বলেছে রাত কাটাতে চাচ্ছে একসাথে। শৈলী নিজের ভাবনাতেই হোঁচট খায়। এখন বুঝেছে মেহরান কেন ওকে খ্যাপাচ্ছে। ওর কথার মিনিং তো এটাই দাঁড়ায়। শব্দচয়নে ভুল হয়েছে। শিট। সাথে সাথে প্রতিবাদ করে ওঠে শৈলী। আমি ওই মিনিং করে কিছু বলতে চাইনি, বিশ্বাস করেন। মেহরানের বাঁকা হাসি ততক্ষণে ছড়িয়েছে ওর ঠোঁটে। কোন মিনিং? শৈলী চরম বিপাকে পড়ে। তার সাথে ওর পিঠের ওপর মেহরানের বেসামাল স্পর্শে লজ্জায় বারবার মরতে হচ্ছে ওকে। আমি শুধু গল্প করতে চাচ্ছিলাম, আর কিছু না। আর কিছু মানে? আমি যে জানি না। মেহরান আরো ফিসফিসিয়ে পরের প্রশ্ন ছাড়ে, আর কিছু হলেও কি কোনো সমস্যা আছে? শৈলীর ভেতরটা হঠাৎই মনে হলো ফাঁকা হয়ে গেছে। চোখ ধীরে বন্ধ হয়ে যায় এক নেশালো বাক্যে। বাসর না হওয়া স্বামী স্ত্রী আমরা শৈলী, হতেই তো পারে কিছু, পারে না? কর্ণকুহরের শেষ প্রান্তে গিয়ে কথাটা বাজে শৈলীর। আর নিতে পারে না এলাজ। সহ্যের বাঁধ ভেঙে এক প্রকার আছড়ে পড়ে ও মেহরানের বুকে। চোখ খিচে বন্ধ করে পেছনে দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরে শার্ট। ওর নখ শার্টগুলো মেহরানের পিঠে বেঁধে। মেহরানও আগলে নেয় নিজের নারীকে, খুব কাছে টেনে জড়িয়ে ধরে।
এতক্ষণে দুষ্টুমির আবহাওয়াটা হঠাৎই বদলে যায়, পাল্টে এসে বসে অনুভূতির জোয়ার। মস্তিষ্ক আর মনের মাঝে বিশাল যুদ্ধ চলছে মেহরানের তখন। মস্তিষ্ক বলছে থেমে যেতে, মন বলছে আগাতে। এখন কি করবে ও? শৈলীর কানের লতির খুব কাছে নিজের ঠোঁট নামায় মেহরান, শ্বাস ভারী স্বরে কানে শুধায়, আমি তোমাকে আগেই বলেছিলাম, এত সুন্দরভাবে আমার সামনে আসলে বারবার নিজেকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হবে না। তাও কেন আসলে শৈলী? কেন ডাকলে আমাকে? কেন আমার অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠালে? এখন আমি কি করি বলো তো? শৈলী নিশ্চুপ, শুধু গভীর গভীর শ্বাস নিচ্ছে মেহরানের বুকে ছড়ানো কড়া পারফিউমের ঘ্রাণের ভাঁজে। তার সাথে মেহরানের বলা প্রত্যেকটা শব্দের অনুভূতি ওকে দিগ্ভ্রান্ত করে তুলছে। নিজেকে ধাতস্থ করার একদমই ব্যর্থ প্রচেষ্টায় সে তৎপর। এইরকম এক সময় ওর কম্পিত মুখকে ওঠানো হয়, ঠোঁটের কোণ ঘেঁষে আঙুলের আলতো পরশ পায়েও। লজ্জায় নিজের চোখের পাপড়ি পিটপিট করে ওঠে। পুরোপুরি খোলার আগে আঙুলের পরশ সরে একজোড়া পুরু ঠোঁটের অস্তিত্ব পায়ও নিজের ওষ্ঠে। সময় গড়ায়, তার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ে মেহরানের আদরের প্রলেপ। আবার চোখ বন্ধ করে শৈলী শুধু সব অনুভব করে। তার সাথে নিজের সুপ্ত অনুভূতিকেও আজ আর থামায় না। কখন যে ওর এক হাত পিঠ ছেড়ে মেহরানের চুলের পেছনে নিজের স্থান করে তোলে তা বোঝে না শৈলী। একসময় মেহরান বেসামাল হয়ে পড়ে। শৈলীকে আজ যেন নিজের প্রেম দেখাতে অধীর ওর মন। শৈলীর গলার ভাঁজে ঝুঁকে ঝড় তোলে ও মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গে। নিজের মাঝে শৈলীকে জড়িয়ে পিষে ফেলাটাই যেন এখন ওর মূল উদ্দেশ্য। তবে বারবার বেজে ওঠা শৈলীর হৃদকম্পন আস্তে আস্তে মেহরানকে থামতে বাধ্য করে। এতক্ষণে থামাচাপা খাওয়া মস্তিষ্ক একটু নাড়াচাড়া দিয়ে উঠতে মেহরানের কানে শুধায়, এখন থেমে যাও, নয়তো মেয়েটার আজ ভালোবাসায় মৃত্যু ঘটবে। মালিহা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মাহিরা আর নিপুণ গল্প করছে। শৈলী কই রে মাহি? আপু, ও আন্টির কাছে গেছে বাসায়। আপি আম্মুর কাছে? কই দেখলাম না তো, আমি তো আসলাম ওখান থেকে কিছুক্ষণ আগে। মাহিরা আবার প্যাচে পড়ে। মেজো ভাই আর বান্ধবীর প্রেম কাহিনী বানাইতে গিয়ে আশেপাশের সব কিছু ভুলে বসেছে। নিপুণের কথা মাথাতেই ছিল না। তাড়াতাড়ি কথার প্যাকিং দিতে বলেও, শৈলী এই একটু আগে গিয়েছে, কি যেন একটা লাগবে, সেটা নিয়ে কথা বলতে গেছে। ওর একটু সময় লাগবে বোধহয়। চলো আমরা ঘুমিয়ে পড়ি, ও সে শুয়ে পড়বে। বাকি দুইজন আর এটা নিয়ে বিশেষ মাথা ঘামালো না, যার যার জায়গায় শুয়ে পড়ল। তরিন খাটে উপর হয়ে শুয়ে একবার বেডসাইড ল্যাম্পটা জ্বালাচ্ছে তো একবার নিবাচ্ছে। এর কারণে ক্ষণে ক্ষণেই রুমের পরিবেশ একবার আলোয় ভাসে তো একবার তিমিরে ডুবে যায়। ঠিক সেই রকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এখন চলছে ওর মাথার ভেতর। মেহরানকে আপন করার সঠিক টেকনিক মাথায় আসছে না। একবার একটা আইডিয়া জ্বলে তো আর একবার নিভে যায়। শৈলী নামক আপদটা মাথার থেকে আপাতত বের হয়েছে বলে একটু স্বস্তি পাচ্ছে। তবে সামনে আরও এরকম অনেক শৈলী আসতে পারে, তাই তুরিনের যা করার তা এখনই করতে হবে। কাল থেকেই মেহরানের সাথে সরাসরি যোগাযোগ শুরু করবেও। তাই করবে। নিশুতি রাতের নীলিমায় ঘেরা চারিপাশ, এমনকি ছাদও আজ ডুবেছে আধারের তিমিরে। সবগুলো কৃত্রিম আলো বন্ধ করে রাখা হয়েছে ইচ্ছে করে। শুধু দূরের আকাশ থেকে মেঘমালার সাথে লুকোচুরি খেলা চাঁদটাই একমাত্র উজ্জ্বলতার উৎস। একটু আধটু আলো ছায়ার মাঝেই ছাদের এক প্রান্তে বসা মেহরানার শৈলী। পানির ট্যাঙ্ক হাউসে ওঠার দুটো সিঁড়ি আছে। ওপরের সিঁড়িতে স্ত্রীকে নিজের মাঝে আগলে ধরে বসে আছে মেহরান। শৈলী ঠিক নিচের সিঁড়িতে বসা, মাথা ঠেকিয়ে রেখেছে ওর বুকে। দুজনের মাঝে অনেকক্ষণ ধরেই চলছে খুনসুটি, আবার হচ্ছে আলোচনা। কিছুক্ষণ আগে স্পর্শকাতর মুহূর্ত থেকে বের হতে দুজনকেই বেগ পেতে হয়েছিল। হৃদস্পন্দনের গতি স্বাভাবিক করতে সময় দিতে হয়েছিল নিজেদের। এর আগেও কাছে এসেছে দুইজন, কিন্তু এতটা ঘনিষ্ঠতায় রূপ নেয়নি তাদের মিলন। দুজনেই বুঝতে পারছে দিন দিন তাদের দূরত্ব ঘুচে আসছে। একে অপরের মাঝে মিশে যাওয়ার প্রবণতা বাড়ছে তীব্র আকারে, এবং এই অনুভূতিকে সামলানোর ক্ষমতা দুইজনের একজনের মাঝেও নেই। তখন শৈলীর সাজানো চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল মেহরানের বেসামাল স্পর্শে। সেগুলোই এখন বসে বসে ঠিক করছে সে। মেহরানও পেছন থেকে সাহায্য করছে ওকে। তবে কতটুকু সাহায্য আর কতটুকু দুষ্টুমি তার মাপ মেলা ভার। শৈলী একসময় কপট রাগে পেছনে তাকায়। আপনি আমার চুলগুলো ঠিক করতে দেবেন নাকি আরো বিগড়াবেন? কোনটা দেখি, ছাড়ুন, আপনার করা লাগবে না। মেহরানের হাসি বাড়ে। শৈলীর ঘন চুলের গোছায় হাত আটকিয়ে আলতো একটা টান দেয়।
তোমার চুল ভীষণ সুন্দর। জানো, আমি ফার্স্ট তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম তোমার চুলের কারণে। শৈলী হার্টবিট মিস করে বলে, আপনি আমার প্রতি আকৃষ্ট ছিলেন কবে? মেহরান বাঁকা হাসে, ঘাড় নামিয়ে শৈলীর মুখের সামনে এনে ফু দিয়ে ছোট ছোট চুল সরায়। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে। শৈলীর মুখ গোল হয়ে হাঁ হয়ে যায়। এই খবর ওর কাছে একদম নতুন। আপনি তো আমাকে প্রথম পুলের পাশে দেখেছিলেন সেদিন থেকেই। আচ্ছা, লজ্জায় নিজেকে মুড়িয়ে ফেলে শৈলী। এত আগে থেকে ও নিজেও মেহরানের প্রতি ক্রাশ খায়নি। ওর ঠোঁটের কোণের হাসি দেখে মেহরান ওকে জড়িয়ে নেয় পেছন থেকে, ওর ঘাড়ের কাছে নিজের মাথা রেখে গালে গাল লাগায়। এইভাবে হাসছো কেন? খুব মজা লেগেছে না কথাটা? শৈলী এবার একটু জোরেই হেসে বলে, একটা প্রশ্ন করি। হুম। আপনার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না? মেহরান ওখানে চোখ ঘোরায় শৈলীর দিকে। হঠাৎ এই প্রশ্ন? বলুন না, ছিলেন কোনো রিলেশনে? না, আমার জীবনে তুমি প্রথম নারী। এর আগে কেউ আসার সুযোগই পাইনি। শৈলী অবাক হয়ে বলে, কেন সুযোগ পাইনি? মেহরান নিজের বাহুবন্ধনে ঢিল দেয়, একটু পিছিয়ে সোজা বসে, কপাল ভাঁজ করে চিন্তায়। আসলে সেভাবে কখনো কাউকে মনেই ধরেনি। কলেজ লাইফ পর্যন্ত তো নিজের ইন্ট্রোভার্টনেসের কারণে কারোর সাথে তেমন মিশতামই না। ভার্সিটিতে এসে মেয়েদের অকারণে আমার প্রতি ঢলাঢলিগুলো একদম পছন্দ হতো না। অবশ্য এটা ছাড়া আমার ভালো লাগতো না। অবশ্য এটা কখনোই আমার ভালো লাগতো না। মেয়েদের এই স্বভাবগুলো সবসময় স্যাঁচরা মনে হতো, তাই এসব প্রেম প্রণয় কখনো জড়ানোই হয়নি। শৈলী মেহরানের শেষ দিকের বাক্যগুলো শুনে একটু বিচলিত হয়, মুখ লটকে আপনাতেই ওর থেকে একটু সরে বসার চেষ্টা করে। নিজের শরীরের থেকে শৈলীর দূরে যাওয়ার আভাস পেতেই মেহরান সচকিত হয়। কি ব্যাপার, সরে যাচ্ছ কোথায়? শৈলী ইতস্তত বোধ করে বলে, আপনি আমাকে তাহলে স্যাচরা মনে করবেন। আমি তো সারাক্ষণই কারণে অকারণে আপনার সাথে লেগে থাকি। আমি কিন্তু মোটেও স্যাচরা না। বাক্য শেষ করার আগে মেহরান শৈলীকে নিজের কাছে নিয়ে এসে আবার জড়িয়ে ধরে, সেই আগের মতনই ঘাড়ে মাথা রেখে গাল ছোঁয়ায়। আমার স্ত্রী আমার সঙ্গে স্যাচরামো করবে না তো কার সঙ্গে করবে? তুমি আমার সঙ্গে কারণে অকারণে যাই করো, সেটা তোমার অধিকার শৈলী। আমি তোমার সব ব্যাপারেই সমর্পিত। শৈলীর মনটা শান্ত হয়ে আসে, এক গভীর নিঃশ্বাস ফেলে নিজের ভার ছেড়ে দেয় মেহরানের বুকে। কতক্ষণ এইভাবেই পার হয়। তারপর মেহরান পাশে তাকিয়ে শৈলীকে প্রশ্ন করে, তোমার গিটার এখানে কি করছে? মেহরানের চোখ অনুসরণ করে গিটারটা দেখে শৈলী। আপনার রাগ ভাঙানোর সরঞ্জাম হিসেবে এনেছিলাম। ভেবেছিলাম আপনার যেহেতু আমার গলায় গান শুনতে পছন্দ, তো তাই শোনাবো আপনাকে। এই দিয়ে যদি আপনার মন গলে যায়। মেহরান নিজের স্ত্রীর প্রচেষ্টা শুনে তুষ্ট হয়। মেয়েটা যে এইভাবে চিন্তা করেছে ওর জন্য, সেটাই ওর মনকে প্রসন্ন করে। হাত বাড়িয়ে গিটারটা নিয়ে শৈলীর কোলে এনে রাখে। আমি যে কোনো সময় তোমার গান শুনতে রাজি। নাও, এখন শোনাও তো। শৈলী স্বস্তির হাসি ঠোঁটের দুকোণে লাগিয়ে গিটারে সুর তোলে। এর মাঝে দুদিন পার হয়। মেহরানদের বাসার মেহমানরা সবাই চলে গিয়েছে। ঝুমার ডেলিভারি আর বেশি দেরি নেই বলে এবার ওর মা থাকতে পারলেন না। নিজের বাসা গুছিয়ে একেবারে ডেলিভারির আগে আসবেন তিনি। বাবু হওয়ার পর থাকবেন বেশ কিছুদিন। মেহরান আজ ভার্সিটি থেকে ফেরার পথে ভাবছিল সন্ধ্যায় বাবা মাকে নিয়ে বসবেও। এ ব্যাপারে শৈলীকেও জানিয়েছে, অনুমতিও চেয়েছে যে কথা আগাবে কিনা। মেয়েটা প্রথমে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল, তবে পরে নিজেকে ধাতস্থ করে মেহরানকে হ্যাঁ সূচক উত্তর দিয়েছে। ওদের দুজন ছাড়া বিষয়টা মাহিরাও জানে। ও তো ভীষণ এক্সাইটেড। বিয়ের সদাইয়ের ফর্দও বানানো শুরু করেছে মনে মনে। আস্তরিন মালিহার সাথে মেহরানদের বাসায় এসেছে। মূল উদ্দেশ্য তো মেহরানকে দেখাই। গতকাল ফোন দিয়েছিল, মেহরান রিসিভও করেছিল, কিন্তু সর্বসাকুল্যে কথা হয়েছে মাত্র 1 মিনিট 38 সেকেন্ড। মন একদমই ভরেনি তরুণের, তাই আজ ছুটে এসেছে স্বয়ং মনের মানুষটাকে দেখতে। বিকালে ওরা সবাই যখন বাসায় এলো, মাহিরা বারবার শৈলীকে বলেছিল ওদের অ্যাপার্টমেন্টে আসতে, কিন্তু লজ্জায় শৈলী সেই দিকে পা মারালো না। ওদের বিয়ে নিয়ে কথা বলবে আরও নিজেই থাকবে ওখানে, এটা কি করে হয়? মাহিরাও বুঝলো বিষয়টা, তাই আর জোর করলো না। তবে লিফট থেকে বের হয়ে নিজের যমজকে টেনে নিয়ে আগে চলে গেল। মেহরান বোনের কাণ্ডে মুচকি হাসে। এরপর শৈলীকে নিজের কাছে টেনে এনে গলা খাদে নামায়।
রেডি হন মিসেস মেহরান। এতদিন ছিলেন শুধু আমার স্ত্রী, এখন হাসান পরিবারের বউ হওয়ার জন্য রেডি হয়ে যান। শৈলীর রক্তিম মুখের হাসিটা এরপর মন ভরে দেখে নিজেদের বাসার দিকে মেহরান পা বাড়ায়। তবে বাসায় ঢুকে ড্রয়িং রুমের দৃশ্যটা দেখে ও কিছুটা অবাক হয়। আফিয়া এবং রেহানা গল্প করছেন একসাথে, তবে সেটা অবাক হওয়ার বিষয় না। বিষয় হলো মাঝখানে বসা ডেইজি খালাকে নিয়ে। এই সময় ডেইজি খালাকে বাসায় মেহরান একসেপ্ট করেনি। বাসায় মেহরান এক্সপেক্ট করেনি। মাহিরা মেহরাবও অবাক হয়েছে ওনাকে দেখে। আফিয়া তার 3 সন্তানকে বাড়ি ফিরতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। ওদেরকে হলে আসতে বললেন গল্পের জন্য। মাহিরা মেহরাব ফ্রেশ হওয়ার বাহানায় সরে পড়লেও মেহরানকে অগত্যা বসতেই হলো। ওর রুম তো আর এই বাসায় নেই। ডেইজি খালা আর বেশিক্ষণ থাকলেন না। বাসায় যেতে সন্ধ্যা হয়ে যাবে বলে উঠে পড়লেন। তবে যাওয়ার আগে রেহানার হাত ধরে বললেন, আপা, আমি আমার ছেলের বায়োডাটা আপনাকে পাঠিয়ে দিব আফিয়ার হাতে। আপনি ভাইয়ের সাথে আলোচনা করে আমাকে জানিয়েন। অপেক্ষায় থাকবো আপা। মেহরান প্রতিটা কথা খুব স্পষ্টভাবে শুনল। কপালে কয়েকটা ভাঁজ একসাথে পড়ল। ডেইজি খালার কথাগুলো এত কঠিন ছিল না যে ও বুঝবে না। তরতর করে রক্ত গরম হতে শুরু হলো ওর। এর মধ্যেই ডেইজি প্রস্থান করলেন। রেহানা ও শৈলী বাসায় এসেছে দেখে আফিয়াকে বলে বাসায় চলে গেলেন। ওনারা যেতেই মেহরান মায়ের কাছে গেল। আফিয়া ততক্ষণে আলেয়াকে ওপরে পাঠিয়েছেন সব ছেলে মেয়েদের বলতে নিচে নামার জন্য। উনি ডাইনিং টেবিলে নাস্তা সাজাতে সাজাতেই মেহরান ওনার সামনে এসে দাঁড়ায়। আম্মু, আজকে হঠাৎ বাসাতে ডেইজি খালা কেন এসেছিল? আফিয়া মুচকি হেসে বলল, হঠাৎ না রে, আমি আপাকে ডেকেছিলাম একটা বিশেষ কারণে। কি সেটা? আফিয়া এতক্ষণে টেবিল থেকে মুখ তুললেন। ওনার ঠোঁটের হাসি এবার এপার থেকে ওপার হয়। ঘটকালি করছি রে। আমাদের আবিদ আছে না, ডেইজি আপার ছেলে, ও শৈলীকে নাকি এই ঝুমার প্রোগ্রামে দেখে পছন্দ করেছে। ডেইজি আপার অনুষ্ঠানে আমাকে বলেছিলেন এই ব্যাপারে। রেহানা ভাবির সাথে দেখা করতে চাইছিলেন। আমি এত ঝামেলায় 2 দিন সময় মেলাতে পারিনি, তাই আজ ডেকে 2 পক্ষকে দেখা করালাম। এখন শৈলীর কনসার্ন হলে সম্পর্কটা পাকা। আম্মু, ডেইজি খালাকে এখনই ফোন দিয়ে বলে দাও এই প্রপোজাল যেন তিনি ফিরিয়ে নেন। এক্ষুনি ফোন দাও। মেহরানের কণ্ঠে স্পষ্ট রাগ আর তেজ শুনে আফিয়া পুরাই হকচকিয়ে যান। এটা কি বলছে তার ছেলে? এদিকে ওপর থেকে মাহিরা মালিহার সাথে তুরিনও নামতে থাকে নিচে। ডাইনিং হল থেকে ভেসে আসা মেহরানের গমগমে কণ্ঠ ওরা স্পষ্ট শুনতে পায়। কিছু একটা যে হয়েছে বুঝে দৌড় দেয় 3 জন। আফিয়া অবাক চোখে মেহরানের দিকে চান। কি বলতেছিস বাবা, কি বলতেছিস বাবা এটা তুই? আমি ডেইজি আপাকে মানা করব কেন? আবিদ ভালো ছেলে, শৈলীও ভালো মেয়ে, তাহলে এদের বিয়ে দিলে সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই মানা করছে আম্মু। কি সমস্যা বলবি তো আমাকে? সমস্যা এটাই যে একজনকে বারবার বিয়ে দেওয়া যায় না। শৈলী অলরেডি ম্যারিড, ওর সাথে অন্য কারো বিয়ে প্রশ্নই আসে না। আফিয়া মেহরানের মুখ থেকে বের হওয়া বাক্য শুনে রীতিমতো চমকে উঠলেন। কি ফালতু কথা বলছিস তুই? শৈলীর বিয়ে হতে যাবে কেন? আমাদের সাথে 24 ঘন্টা ওদের পরিবারের ওঠা বসা। ওই বাড়ির মেয়ে বিবাহিত, এটা আমি জানবো না? এটা আমরা জানবো না? আবার শৈলীর বিয়ে হলে রেহানা ভাবে কিভাবে আবিদের বিষয়টা আগালেন? তুই ভুল করছিস বাবা। শৈলীর বিয়ে হয়নি, ও অবিবাহিত। শৈলী বিবাহিত মা, এবং ওকে আমি বিয়ে করেছি। শি ইজ মাই ওয়াইফ। রাত 8:30। ঢাকা শহরের বুকে কেবলই সন্ধ্যা বলা চলে। মানুষের হৈহট্টগোলা, যানবাহনের কৃত্রিম ঝড়তোলা শব্দে মুখরিত চারপাশ। তবে হাসান পরিবারের ড্রয়িং রুমের চিত্রপট বাইরের পরিবেশ থেকে আজ সম্পূর্ণই ভিন্ন। পুরো থমথমে হয়ে আছে গোটা বাসা। নেই কারো কোনো ব্যস্ততা, না আছে কোনো তৎপরতা। সময় যেন থমকে গেছে এই পরিবেশে। ড্রয়িং রুমের এক সোফায় বসে আছেন বাবুল সাহেব আর আফিয়া বেগম। আর এক পাশের সোফায় রেহানা আর আজাদ সাহেব। তৃতীয় সেটে বসা মেহরান আর মাহিব। নিজের ছোট ভাইয়ের কাঁধে ভরসার হাত বাড়িয়ে রুমের আবহাওয়া পড়ার চেষ্টা করছে মাহিব। আজ সন্ধ্যায় যা হলো তা ওর মতন সর্বদা হাস্যোজ্জ্বল মানুষকেও চিন্তায় ফেলে দিতে বাধ্য করেছে। অফিস থেকে মাহিব বের হয়েছিল একজন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে।
রাস্তা আধাও পার করতে পারিনি যখন বাবার ফোন আসলো। মাহিব, মিটিং ক্যান্সেল করে দ্রুত বাসায় যাও, আমিও আসছি। বাবার গলা অত্যন্ত শান্ত শোনালেও সেটার প্রখরতা বুঝতে কষ্ট হলো না মাহিবের। কোনো যে একটা অঘটন ঘটেছে সেটার আভাস বাবার কণ্ঠেই ধরতে পারল। প্রথমেই স্বাভাবিকভাবে মাথায় আটক করলো সদ্য 8 মাসে পড়া গর্ভবতী স্ত্রীর চিন্তা। কি হয়েছে আব্বু? ঝুমা ঠিক আছে তো? বৌমা ঠিক আছে, ওর কিছু হয়নি। তুমি বাসায় আসো, সব জানাচ্ছি। মাহিবের চিন্তাটা একটু কমেছিল রাস্তায়, কিন্তু বাসায় এসে মেহরানার শৈলীর বিয়ের খবর শুনে পুরো আকাশ থেকে পড়ার মতন অবস্থা হয়েছিল ওর। এই দুইজন মিলল কবে? প্রণয় হলো কখন? আর সেটা পরিণয় বা কিভাবে এত দ্রুত আগালো? তাও সবার অগোচরে সেটা ধরতেই মস্তিষ্ক গুলিয়ে এসেছিল ওর। এর মাঝে মায়ের পাথরের মতন অভিব্যক্তি, বাবার থমথমে চেহারা এবং সবচেয়ে জরুরি মেহরানের শক্ত চোয়ালে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকাটা ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল ওকে। সবার মূর্তিয়মান ভাবান্তর দেখে ও বুঝতে পেরেছিল এখন ওকেই সবাইকে সামলাতে হবে। ওদিকে ওপরে নাকি আর এক সমস্যা হয়েছে। মালিহার কোন বান্ধবী মনে হয় এসেছিল বাসায়। হঠাৎ করেই নাকি নিচে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। মরার ওপর খাড়ার ঘাবুধা এটাকেই বলে। বাসার তো বাজে পরিস্থিতি, সেটাই কিভাবে সামলাবে মাহিব তাই বুঝতে পারছিল না। তার উপর বাইরের মানুষেরও টেনশন করতে হয়েছিল ওকে। তাও একদিক দিয়ে ভালো, বাসায় আজ সবাই ভাই বোন উপস্থিত ছিল। ঝুমাসহ ছোটদের সবাইকে মালিহার বান্ধবীর কাছে ওপরে থাকতে বলে মাহিব নিচে মেহরান সহ বাবা মাকে নিয়ে বৈঠকে বসেছিল। এই ছিল গত 2 ঘন্টা আগের অবস্থা। এর মাঝে চিত্রপট পাল্টেছে, আরও ঘনীভূত হয়েছে পরিস্থিতি, কারণ রেহানা আর আজাদ সাহেবকেও ডেকে পাঠানো হয়েছে। এই বাড়ির ছেলে তো কাণ্ড ওই বাড়ির মেয়ের সাথেই ঘটিয়েছে, তাদেরও সব জানার সমান অধিকার আছে। সন্ধ্যায় আজাদ সাহেব বাসায় এসে ফ্রেশ হয়ে যখন স্ত্রীর সাথে চা পান করতে বসেছেন, তখন রেহানা আদিবের প্রপোজালটা ওনার সামনে রাখেন। প্রথমেই আজাদ সাহেবের ভ্রু কুঁচকে যায়। রেহানা, আমি তোমাকে আগেই বলেছি এত তাড়াতাড়ি আমার মেয়েদের বিয়ে আমি দিতে চাই না। মাত্র পড়াশোনা করেছে শৈলী, আরো বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় চিন্তা করব। ওরা তো আর আমাদের ঘাড়ে বোঝা হয়ে নেই। রেহানা ঠোঁট টানলেন। স্বামীর এই চিন্তাধারা ডায়ালগ আকারে তার মুখস্থ। শোন, কোনো বাবার কাছেই তাদের মেয়েরা বড় হয় না, তুমিও ব্যতিক্রম না। তবে এই বাস্তবতাও তোমার মাথায় রাখতে হবে যে মেয়ে এখন বিয়ের যোগ্য হয়েছে। সোসাইটির সামনে গেলে এরকম প্রপোজাল আসতেই থাকবে। আর আফিয়া ভাবিদের পরিবার তো খুবই ভালো, তাদের বংশের ছেলে অপছন্দ হওয়ার মতন না। আবিদ একটা প্রাইভেট ব্যাংকে আছে, ভালো আর্ন করে। তোমার মেয়েকেও নিজ থেকেই পছন্দ করেছে ও। তাহলে ওকে দেখতে সমস্যা কোথায়? অত্যন্ত বিবেচনায় তো নিয়ে আসা যায় না কি? ভালো না লাগলে? কথা শেষ করতে পারেন না রেহানা, তার আগেই কলিং বেল বাজে। নিপুণ ভেতর থেকে দৌড়ে এসে দরজা খুলে। মাহিব ভাইয়া। মাহিবের নাম শুনে রেহানা অবাক হয়। স্বামীর দিকে এক পলক তাকিয়ে আপনিতেই বলে ওঠেন, মাহিব তো কখনো আসে না, হঠাৎ। আজাদ সাহেব একটু অবাক হয়েছেন। গিয়ে দেখো তো ওর স্ত্রীকে নিয়ে আবার কোনো সমস্যা হলো নাকি। রেহানা স্বামীর কথায় আরও তৎপর হন। দ্রুত পায়ে হেঁটে সদর দরজার কাছে যান। সবসময় প্রাণচঞ্চল থাকা মাহিবের থমকানো মুখটা দেখে মনে কু ডেকে ওঠে ওনার। আব্বু, কি ব্যাপার, কোনো সমস্যা? মাহিব সালাম দেয়। রেহানা সালামের উত্তর দেওয়ার পর বলে, আঙ্কেল বাসায় ফিরেছেন আন্টি? হ্যাঁ আব্বু, ফিরেছেন তো। কেন, ওনাকে লাগবে? আসলে আপনাদের দুজনকেই লাগবে আন্টি। যদি কিছু মনে না করেন তাহলে আমাদের বাসায় একটু আসতে হবে। রেহানা খুব অবাক হয়ে বলল, কি ব্যাপার আব্বু, কোনো সমস্যা হয়েছে কি? আন্টি, আপনারা আসুন, একসাথেই কথা হোক। শুকনো মুখে রেহানা মাথা হালকা ঝাঁকিয়ে সম্মতি জানান। এরপর মাহিব চলে যায়। কিছুক্ষণ পর আজাদ সাহেব সহ রেহানা পৌঁছায় পাশের বাসায়। ড্রয়িং রুমের থমথমে পরিস্থিতি দেখে কেন যেন তার বুক ধক করে ওঠে। আপনাদের আল্লাহর দরবারে দোয়া ওঠে, ইয়া আল্লাহ, মান বাঁচিও। কেন ঠিক এই দোয়াই ভেতর থেকে ঠিকরে বের হলো রেহানা জানেন না। তবে আফিয়ার মূর্তির মতন কঠোর চেহারা দেখিয়ে হয়তো এসেছে এটা। রেহানা স্বভাবতই আফিয়ার কাছে যেতে চাইলেন, কিন্তু আরও অবাক হলেন যখন তিনি আগাতেই মাহিব সামনে আসলো। আন্টি, আঙ্কেল, আপনারা বসুন। উল্টো পাশের সোফার দিকে চোখ দিয়ে রেহানা আবার মাহিবের দিকে চায়। ভাবির কি হয়েছে আব্বু? এবার কথা বললেন বাবুল সাহেব। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাই।
আফিয়ার চিন্তায় রেহানা বাবুল সাহেবকে দেখেননি পাশে। উনি এসে আজাদ সাহেবের সাথে করমর্দন করতে করতে রেহানা নিজের শাড়ির আঁচল আরও একটু টেনে কাঁধের পাশে আনলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাবুল সাহেব শুকনো একটা হাসি টানলেন ঠোঁটে। ভাবি বসেন, আমাদের কিছু বিষয়ে কথা বলতে হবে। আজাদ রেহানা দুইজনই বিভ্রান্ত হয়ে দেখানো আসনে গিয়ে বসলেন। এই সময় চোখ বোলাতে গিয়ে রুমের একপাশের দেওয়ালে মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনারা অবাক। পরিবারের এই দুই ছেলের সাথেই সবচেয়ে কম সাক্ষাৎ হয় তাদের, আর আজ এরাই সামনে এসেছে। তার মানে ভয়ঙ্কর গম্ভীর কিছু ঘটেছে। উৎসুক মুখে আজাদ দম্পতি সামনে তাকায়। বাবুল সাহেবকে আজাদ সাহেব এবার প্রশ্ন করেন, ভাই কোনো সমস্যা হয়েছে নাকি? ভাবিও মনে হচ্ছে একটু বিচলিত। বাবুল সাহেব কপাল ভাঁজ করে বললেন, একটু তো সমস্যা হয়েছে ভাই, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? বাবুল সাহেব আবার ঘাড় ঘুরিয়ে নিজের ছেলের দিকে চাইলেন। গভীর শ্বাস নিতে নিতে ওকে একবার দেখে আবার সামনে ফিরলেন। দেখুন ভাই ভাবি, এখন যা বলবো সেটাকে শুনে প্রথমেই বিচলিত হবেন না আপনারা। এটা অনুরোধ আমার, বিষয়টা একটু স্পর্শকাতর, তাই আমাদের চিন্তা ভাবনা করে আগাতে হবে। রেহানা ততক্ষণে নিঃশ্বাস এসে গলায় আটকেছে। কি শুনতে হবে ভেবে ঘাম ছুটছে তার। একটু আগে দোয়াটা এখন জোরালোভাবে নিজে নিজেই মনে আওড়াচ্ছে। কি এমন বলবে বাবুল ভাই? আজাদ সাহেব খুব শীতল গলায় বললেন, আপনি বলুন। বাবুল সাহেব একটা দীর্ঘ দম নিলেন। সাথে সাথেই রুমে বিরাজ করলো থমথমে নীরবতা। মিহরান আর শৈলী বিয়ে করেছে। পিনপতন নীরবতায় একটি বাক্য বোমার মতন যেন ফুটে উঠল। বোমা ফাটলে কি হয়? প্রথম ধাক্কায় কিছুই বোধ হয় না, তাই না? ঠিক সেই রকমই একটা অনুভূতি ছিল আজাদ দম্পতির। বাবুল সাহেবের কথাটা শুনেও যেন শোনেননি, বুঝেও যেন বোঝেননি। কি বললেন ভাই, কার বিয়ে? মিহরান আর শৈলীর। ধক করে ওঠে রেহানার বুক। মলিন মুখটায় ভয়ে ছেয়ে একাকার অবস্থা। আজাদ সাহেবের চেহারাও হয়ে যায় ফ্যাকাশে, তবে সেটা ভয়ে নয়, ক্ষোভে। সরাসরি উনি মেহরানের দিকে তাকান। এসব আপনারা কি উল্টাপাল্টা বলছেন আমার মেয়েকে নিয়ে? বাবুল সাহেব পিঠ সোজা করেন। আজাদ সাহেবের রাগে হুঙ্কার তিনি ধরতে পারেন। কোনো উল্টাপাল্টা কথা হচ্ছে না ভাই, আসলে এরা দুজন বিয়ে করেছে 2 সপ্তাহ আগে। আজাদ সাহেবের চোখ কোটর থেকে বের হওয়ার জোগাড়। 2 সপ্তাহ আগে মানে তো সেই শৈলীর পিকনিকে যাওয়ার সময়টা। তিনি সচকিতে ঘুরে তাকান নিজের সহধর্মিনীর দিকে। এই ব্যাপারে তুমি কিছু জানো? রেহানা আতঙ্কিত চোখে স্বামীর দিকে চেয়ে মাথা বামে ডানে নাড়েন। উনি জানেন না। আজাদ সাহেব হঠাৎ তৎপর হন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, শৈলীকে ডাক দাও এক্ষুনি। রেহানা স্বামীর কথা মতো উঠতে গেলে এতক্ষণে চুপ থাকা মেহরান সামনে আগায়। সরাসরি আজাদ সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শৈলীকে আগে ডাকবেন আঙ্কেল, ও সবার সামনে এভাবে আসলে বিব্রত বোধ করতে পারে। রক্তচক্ষু নিয়ে আজাদ সাহেব তাকালেন মেহরানের দিকে। কিছু বলতে যাবেন ওকে, তার আগেই মাঝে আসে মাহিব। আঙ্কেল, আমার মনে হয় মিহরান ঠিক বলছে। শৈলীকে এই মুহূর্তে এখানে আনবেন না। সবার এরকম চেহারা দেখলে বেচারি ভয় পেয়ে যাবে। আর এমনিতেও ঘটনার কেউ কিছুই জানে না। আমাদের আগে বসে সবটা শুনে নেওয়া উচিত। আমি আমার ভাইকে চিনি, ও হুটহাট কোনো সিদ্ধান্ত নেয় না। অধৈর্য ছেলে না ও। নিশ্চয়ই এই বিয়েটার পেছনে কোনো বড় কারণ আছে। আমার অনুরোধ, আপনারা বসুন। আজাদ সাহেব ঘন ঘন নিঃশ্বাস নেন। কিছুক্ষণ ওইরকম থম মেরেই দাঁড়িয়ে থাকেন। তারপর ধপ করে সোফায় নিজের ভর ছেড়ে দেন। রেহানাও জুবুথুবু হয়ে বসে পড়েন স্বামীর পাশে। ইশারা বুঝে মাহিব ও মেহরানকে নিয়ে তৃতীয় সোফায় বসে। মেহরান ভাই, একবার বল সবাইকে, কি হয়েছিল যে তোরা এত বড় একটা স্টেপ নিলি? মেহরান সময় নেয় না। রোমে উপস্থিত সব বড়দের সম্মান দিয়ে কণ্ঠে দৃঢ়তা টেনে একে একে বিস্তারিত পিকনিকের রাতের ঘটনাগুলো বলে। প্রতিটা কথা বোঝাতেও পর্যাপ্ত সময় নেয় এবং ধৈর্যের পরিচয় দেয়। শৈলীকে এভাবে কেউ বন্দি করে রেখেছিল এটা শুনে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে রেহানা। এমনকি এই প্রথমবার আফিয়ার মুখেও আতঙ্ক ছড়ায়। মেহরানের দিকে তাকিয়ে মুখ ফুটে বলেই ফেলেন, বলিস কি, শৈলীর সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছিল? মেহরান নিজের মাকেও আস্তে ধীরে বোঝায়। এরপর সেখান থেকে শৈলীকে বাঁচিয়ে গ্রামে ওদের পরিণতি, অতঃপর বিয়ে, সব কিছু গুছিয়ে ব্যক্ত করে। সব কিছু বলার পর মেহরান থামে কিছুক্ষণের জন্য। নিজের ছোট ভাইয়ের কাঁধে ভরসার হাত বাড়িয়ে রুমের আবহাওয়া পড়ার চেষ্টা করছে মাহিব। 2 বাবা মাই শূন্যে তাকিয়ে বাকরুদ্ধ বনে গেছে। মেহরান আবার কথা বলে, দেখুন, আমি জানি
আমাদের তোলা পদক্ষেপে আপনার কষ্ট পাচ্ছেন, তবে সেই জায়গায় সেই মুহূর্তে এছাড়া আমাদের হাতে আর কোনো পথ ছিল না। আমাদের বিয়ে তখন না হলে আমি শৈলীর মান বাঁচতে পারতাম না। যেই কারণে ওকে নিয়ে আমি সেই খামার বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই ইজ্জতটাই হয়তো পেটেকে খোয়াতে হতো গ্রামবাসীদের মাঝে। কথা খামার বাড়ি পর্যন্ত পৌঁছাতেও সময় লাগতো না। আমার কাছে তখন একমাত্র কনসার্ন ছিল শৈলী। নিজেদের বাঁচাতে আমার যেটা তখন ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, এবং এটার জন্য আমি মোটেও দুঃখিত না। মেহরানের শেষ কথায় মাহিবের লোম খাড়া হয়ে ওঠে। ভাইয়ের প্রতি গর্বে বুক ভরে যায় ওর। কাঁধে রাখা হাত দিয়ে চাপড় মেরে চোখের ইশারায় নিজের সমর্থন বোঝায় ও। আজাদ সাহেব সামনে একটু ঝুঁকে মাটির দিকে তাকানো, তার চোখ এক বিন্দুতে আটকানো। মুখে কোনো ভাঁজ না থাকলেও চিবুকের গোড়ায় চিকন ঘামের রেখা স্পষ্ট জানান দিচ্ছে ভেতরে কোন ঝড় উঠেছে তার। এদিকে রেহানার অবস্থা ঠিক তার উল্টো। মেয়ের সাথে এত ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছিল এবং মা হয়ে তিনি এই বিষয়ে কিছুই জানতেন না ভেবেই বারবার কেঁপে উঠছিল তার শরীর। এক বন্ধ অন্ধকার ঘরে শৈলীর আতঙ্কিত মুখমণ্ডল কল্পনা করে ক্ষণে ক্ষণেই দম আটকে আসছে ওনার। যখন তার মেয়ে বিভীষিকাময় সময়ের ওপর দিয়ে যাচ্ছিল, তখন তিনি এখানে কি করছিলেন? যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত কি করতেন তিনি? পারতেন কখনো নিজেকে মাফ করতে? পিকনিকে যাওয়ার পারমিশন তো তিনিই দিয়েছিলেন। মাহিব সবার দিকে এক এক করে তাকায়, শেষে এসে চোখ থেকে মেহরানের ওপর। নিচে নামানো দৃষ্টিতে ওর নিজের নেওয়া সিদ্ধান্তের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয় মাহিবের চোখ। এরপর সরাসরি তাকায় নিজের বাবার দিকে। আব্বু, মেহরানের থেকে সব কথাই জানা হলো। ওর ভাষ্যে এটা স্পষ্ট যে ওদের হাতে এই বিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না, এবং পরিস্থিতি যদি আমরা কল্পনাও একবার নিয়ে আসি তাহলে আমাদেরও বুঝতে কষ্ট হবে না যে মেহরান ঠিক সিদ্ধান্তই নিয়েছিল। আমি আমার ভাইকে পূর্ণ সমর্থন করি। বাকি তোমরা আমাদের থেকে আরও অনেক বেশি বুঝদার ও অভিজ্ঞ। বাবুল সাহেব সব শোনেন। ওপরের ঠোঁটের ওপর নিচের ঠোঁট উঠিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়েন। এরপর উঠে আসেন নিজের ছেলেদের বসা সোফার সামনে। আপনিতেই বাবাকে দেখে দুই ভাই দাঁড়িয়ে যায়। মাহিব ওনার দিকে তাকালেও মেহরান মুখ গম্ভীর করে ঘুরিয়ে রাখে। বাবুল সাহেব প্রথমে মেহরানকে খুব ভালো মতন পর্যবেক্ষণ করেন। ভ্রুজরা কুচকে ছেলেকে যেন মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসেন। মেহরান না দেখলেও মাহিব সবটাই লক্ষ্য করে, শুকনো ঢোক গিলেও। বাবা আবার কি না কি বলে। ওর ভাই এমনিতেই ছোটবেলা থেকেই ঘাটতেরা, বাবার কথায় আবার না সব বিগড়ে যায়। কিন্তু মাহিবকে সম্পূর্ণ অবাক করে দিয়ে বাবুল সাহেব নিজের হাত শক্ত করে রাখলেন মেহরানের কাঁধে। মেহরান সেটা অনুসরণ করে তার দিকে তাকাতেই দেখতে পেল হাস্যোজ্জ্বল তামাটে মুখটাকে। পরপরই শোনা গেল বাবুল সাহেবের কণ্ঠস্বর, আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি যা করেছো এবং যেভাবে করেছো আমি সেটা জেনে ভীষণ গর্ববোধ করছি। এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্যা মোকাবেলা করতে সবাই পারে না। তুমি শুধু শৈলীর না, আমাদের পরিবারেরও মান বাঁচিয়েছো বাবা। মেহরানের ঠোঁটে হাসি না ভাঙলেও চোখে নমনীয়তা ছেয়ে পড়ে। বাবার চোখে চোখ রেখে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেও। মেহরানের কাঁধে আবার চাপড় মেরে বাবুল সাহেব আজাদ সাহেবের দিকে চোখ ফেরান। মানুষটা এখনো ঠিক একইভাবে বসা দেখে ওনার কাছে যান। আজাদ ভাই। আজাদ সাহেবের শরীর হালকা কেঁপে ওঠে। তিনি ধীর গতিতে ওপরে চোখ তোলেন। তার ক্লান্ত দৃষ্টি দেখে বাবুল সাহেবের খারাপ লাগে। তিনি নিজেও দুই কন্যার বাপ। একজন বাবার জন্য তার মেয়েকে নিয়ে এইসব শোনা কতটা দুর্বিষহ সেটা একটু হলেও আঁচ করতে পারছেন বাবুল। আজাদ ভাই, জানি আপনার মন এখন অনেক ভার হয়েছে, অনেক চিন্তায় ঘুরপাক খাচ্ছে মাথায়। কিন্তু এটাও ঠিক যে যেই ভয় ও শঙ্কা নিয়ে আমরা এই আলোচনা শুরু করেছিলাম সেগুলো কোনোটাই বাস্তবে রূপ নেয়নি। আমাদের সন্তানরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যা হয়েছে সেটা পুরোটাই ওরা পরিস্থিতির চাপে পড়ে করেছে। তাই আমার মনে হয় আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখি। কি বলেন? আজাদ সাহেব বাবুল সাহেবের সব কথাই যেন রোবটের ন্যায় শুনলেন। এ থেকে কয়টা শব্দ যে আসলে তার মস্তিষ্কে ঢুকেছে তা বোঝা যাচ্ছে না। বাবুল সাহেবের কথাটা শেষ হতেই উনি বামে মেহরানের দিকে তাকান। এরপর উঠে আসেন ওর সামনে। মুখ থেকে কোনো কথা না বের করে একেবারে জাপটে ধরেন তিনি মেহরানকে। নিজের বুকের সাথে লাগিয়ে পিঠে বেশ কয়েকবার চাপড় দেন। এরপর আবার মুখোমুখি হন ওর। মেহরান থমকে যায় ওনার চোখের পানির আভাস দেখে। আজাদ সাহেব ভাঙা কণ্ঠে আওড়ান, আমার দুটো মেয়ে আমার দুই চোখের মনি। বাবা হিসেবে আহামরি কিছু ওদের জন্য করিনি আমি, কিন্তু অনেক অনেক ভালোবেসেছি। সে আমার মেয়ের জীবনের এত বড় এক ঘটনায় ওকে বাঁচাতে আমি পাশে ছিলাম না।
ওকে আগলে আমি রাখতে পারিনি, কিন্তু সেই দায়িত্বটা তুমি নিজের ঘাড়ে নিয়েছো। আমার শৈলীর সম্মান রক্ষা করেছো। এর জন্য আমি অন্তঃস্থল থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। দুই ঠোঁট চাপে চোখ নামিয়ে ফেলে পরপর। ততক্ষণে আজাদ সাহেবের পাশে এসে দাঁড়ান বাবুল সাহেব। হাসিতে ওনার দাঁতের পাটি বের হয়ে গেছে। তো আজাদ ভাই, আমাদের সম্পর্ক তো প্রমোশন পেল, কি বলেন? প্রতিবেশী থেকে বিআইতে রূপান্তরিত হলাম। আজাদ সাহেব অনেকক্ষণ পর হাসলেন। বাবুল সাহেব ততক্ষণে আফিয়ার এখনো থমথমে ভাবলেশীন মুখের দিকে তাকালেন। কি ব্যাপার আফিয়া, তুমি এখনো বসে আছো কেন? আমাদের নতুন বিআই বেন বাসায় এসেছেন, মিষ্টি মুখ করাও।